প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের রাসায়নিক বিক্রিয়া অষ্টম অধ্যায়ের এটার উপর একটু ক্লাস নেব। রাসায়নিক বিক্রিয়া এটা অনেকেই মনে করে খুব ডিফিকাল্ট কিছু, কিন্তু আসলে তা না। এটাও খুব সহজ বিষয়, কিন্তু এর জন্য তোমার প্রাথমিক কিছু নলেজ থাকতে হবে, তাহলে দেখবে খুব ইজি। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে যাই। সেটা হচ্ছে কি অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। ওকে, তাহলে প্রথমে যাই হচ্ছে রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া জিনিসটা কি। রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া যখন এক বা একাধিক বস্তু পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট তোমার এক বা একাধিক, একটাও হতে পারে একাধিকও হতে পারে, বস্তুতে পরিণত হয়, তাকে কি বলা হয়? রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ যেমন তোমরা এর আগে জানছো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনটা কেমন? যেটা পরিবর্তনের ফলে যে নতুন পদার্থের সৃষ্টি হয়, সেটার গঠন আকৃতি কিন্তু মূল গঠন আর কি ওটা কিন্তু একই থাকে। যেমন বরফ যদি গলে পানিতে পরিণত হয়, এটা কি পরিবর্তন? এটা একটা ভৌত পরিবর্তন। কিন্তু একে যখন তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হয়, তখন এটা বাষ্প হয়, সেটা তোমার হচ্ছে একটা কি রাসায়নিক পরিবর্তন। আরও একটু ক্লিয়ার দিই, তোমার লোহায় যে মরিচা পড়ে, এটা কি? লোহায় মরিচা পড়ে, একটা লোহা যদি বাতাসে রেখে দাও, এরপর বাতাসের যে অক্সিজেন এবং জলীয় বাষ্প পানি আর কি H2O, এদের প্রভাবের এরপর আয়রন অক্সাইড নামক এক ধরনের আস্তরণ পড়ে, এটা হচ্ছে মরিচা। তাহলে এটা দেখো সম্পূর্ণ নতুন ধর্মবিষ্ট একটা আস্তরণ তৈরি হলো। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক যেভাবে যে প্রক্রিয়া এটা ঘটছে ওইটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞাটা কি হলো? তোমার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিণত হয়, এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। যেমন একটা উদাহরণ দেখি, কার্বন যোগ অক্সিজেন। এইখানে তোমার কার্বন এবং অক্সিজেন সম্পূর্ণ দুটো আলাদা বস্তু। কার্বনটা কি? কৃষ্ণবর্ণ বলা চলে, কৃষ্ণবর্ণের একটা পদার্থ কার্বন। আর অক্সিজেন তো আমরা হলো জানি অক্সিজেনটা কি। তাহলে এই দেখো এই দুইটা নতুন সম্পূর্ণ দুইটা পদার্থ, এরা কি করছে? এরা যখন তোমার হচ্ছে মিলিত হচ্ছে এক জায়গায় হয়ে কি করছে? একটা বস্তুতে পরিণত হচ্ছে। সেটা কি? সেটা হলো কি তোমার কার্বন ডাই অক্সাইড। তাহলে এখন দেখো এই কার্বনের ধর্ম এক ধরনের, অক্সিজেনের ধর্ম আর এক ধরনের, কার্বন ডাই অক্সাইডের ধর্ম আর এক ধরনের। তাহলে এক সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট বস্তুতে পরিণত হলো কি দুইটা আলাদা আলাদা বস্তু। যে সংজ্ঞাটা বলছিলাম, কার্বন আর অক্সিজেন দুইটা আলাদা বস্তু, পরিবর্তন হচ্ছে কিসের? কার্বন ডাই অক্সাইড, যেটা ক্ষতিকারক। তাহলে নতুন ধর্ম বিশিষ্ট বস্তুতে পরিণত হলো। এই যে প্রক্রিয়ায় এই ঘটনাটা ঘটছে, এইটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক ক্রিয়া। আমরা এখন এই প্রক্রিয়া সম্পর্কে মোটামুটি ধারণা নেব যে কি প্রক্রিয়ায় কিভাবে এই ঘটনাগুলো ঘটছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কোথায় যাব? ফার্স্টে যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটছে এবং কিভাবে ঘটে এইটাই তো, তাই না? তাহলে এইটার জন্য তোমরা যারা এই ক্লাসটা দেখছো কিন্তু পূর্বের আমার ক্লাসটা দেখোনি, পারমাণবিক গঠন, পরমাণুর গঠন, সেইখান থেকে তোমার অনেক ধারণা এই ক্লাসের সঙ্গে লাগবে। কিন্তু এই ক্লাসে তো আর বর্ণনা করতে পারবে না, ওই ক্লাসটা তোমরা দেখে নেবে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে পরমাণুর গঠন। বিশেষ করে আমার এইখানে লাগবে পারমাণবিক সংখ্যাটা, পারমাণবিক সংখ্যা, এইটার ইকুয়াল কি? ইলেকট্রন সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা দিয়ে কি করব? এটা দিয়ে তোমার হচ্ছে আমরা যোজনীর ধারণা নিয়ে আসবো। সর্বশেষ কক্ষপথের যোজনীর ধারণা নিয়ে আমরা যৌগগুলোর নাম লিখব, কিভাবে
তোমাদের তো এটা হচ্ছে মুখস্থ বিষয় না, তোমাদের প্রথম থেকে জানতে হবে যে এই কার্বন ডাইঅক্সাইড এই সংকেতটা কিভাবে হলো, এইটার সংকেত এরকম হলো কেন। তুমি জানো কার্বন অক্সিজেন মিলে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সংকেতটা এরকম কেন, এটা কিভাবে প্রমাণ করব। দেখো তাহলে এখানে যুক্ত হচ্ছে কি, এখানে যুক্ত হচ্ছে কার্বন এবং অক্সিজেন। তাহলে কার্বন এবং অক্সিজেন এই দুটার প্রতীক লিখলাম। অক্সিজেনের যোজনী কত, তোমার হচ্ছে 2, আর কার্বনের যোজনী হচ্ছে 2 4 2 4 হয়, এবং অক্সিজেনের যোজনী 2। তাহলে এই অক্সিজেনের যোজনী পাবে 2a, আর এর 4 পাবে a। কার্বনের যোজনী 2 4 6ও হয়, কিন্তু এই ক্ষেত্রে তোমার 4 ব্যবহৃত হয়। এটা আরো উচ্চতর বিষয়, এগুলো পরে জানতে পারবে। তো এইখানে আমরা যোজনীটা জানলাম যে কার্বনের 4 পেল অক্সিজেন, অক্সিজেনের 2 পেল কার্বন। কিন্তু এই সংকেতটা আবার কি করা যায়, এদের যে সাধারণ গুণনীয়ক এটা দ্বারা ভাগ করা যায়। এদের সাধারণ গুণনীয়ক কত, 2 দ্বারা ভাগ করলে কি হয়, CO2। এই হলো কার্বন ডাইঅক্সাইড। এইভাবে তোমার কার্বন ডাইঅক্সাইডের সংকেতটা তৈরি হয়। এই দুইটা যে যৌগ লিখছি, তোমার সোডিয়াম মৌল এবং এটা একটা যৌগ, এই দুইটা যে লিখছি এই সম্পর্কে কোনো ধারণা কি তোমাদের আছে? থাকা কথা হিসাবে, কারণ ক্লাস 7এও তোমরা এটা দেখছো, এটা দেখছো। এটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, আর এটা সোডিয়াম একটা ধাতু। প্রশ্ন হলো এই যে তোমার এটা আছে, কিভাবে এরা হচ্ছে যুক্ত হচ্ছে। এরা যখন যুক্ত হচ্ছে, হয়তো তোমার সাধারণ জ্ঞান 7এও পড়ছো, সোডিয়াম কি ধাতু আর এটা অ্যাসিড। ধাতু আর অ্যাসিড কি তৈরি করে, ধাতু যোগ অ্যাসিড তৈরি করে হচ্ছে কি তৈরি করে, লবণ এবং হাইড্রোজেন গ্যাস। মূলত ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে এর সংকেতটা কেমন দেখো, সোডিয়াম সালফেট এবং হাইড্রোজেন। যদিও এটা পরের বিষয়, কিন্তু আমি আগেই তোমাদের বলছি একটা কারণ আছে, তোমরা এই জিনিসটা পাবে, কিন্তু এই জিনিসটা যে কিভাবে হয় এটা কিন্তু বইয়েও অতটা ডিটেলস ভাবে দেওয়া নেই। এই জন্য আমি তোমাদের বর্ণনা করছি, কারণ এই বিক্রিয়াগুলো যদি এইভাবে বুঝতে পারো, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি, তাহলে তোমাদের কোনোদিনও অন্তত বিক্রিয়ায় সমস্যা হবে না। দেখো সোডিয়াম, এই সোডিয়ামটা কি করছে, এরা যখন যুক্ত হচ্ছে তখন তো আয়নিত, এখানে কি আয়ন হচ্ছে, সোডিয়াম আয়ন, আর সাথে আরেকটা কি, এইগুলো পাচ্ছি, তাই না? কারণ আমি আগেও বলছি, আগের ক্লাসেও আমি স্পষ্টভাবে বলছি, এখানে আবারও বলছি, যখন কোনো মৌল বা যৌগ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন তারা প্রথমে আয়নিত অবস্থায় হয়। আয়নিত কিভাবে হয়, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে। আয়নিত না হলে কিন্তু কখনোই যৌগ গঠন করতে পারে না বা করে না। তাহলে আয়নিত অবস্থাগুলো এই ধরনের হয়। এখন এই আয়ন কিভাবে যুক্ত হয়, বিপরীত ধর্মী আয়নগুলো যুক্ত হয়, আধান। এই সোডিয়াম ধনাত্মক এর সাথে যুক্ত হয়েছে এই দুইটা আয়ন আছে, এর মধ্যে এই দুইটা আয়ন আছে। এই ঋণাত্মক আয়ন কোনটা, এইটা। তাহলে সোডিয়াম এবং এই যে ঋণাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক মিলে তৈরি হচ্ছে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। আর এই যে হাইড্রোজেন, এই আয়নটা থাকতেছে, এইটা মিলাই তৈরি হচ্ছে হাইড্রোজেন। এইটা হচ্ছে প্রাথমিক ধারণা। এখন
কিন্তু এটা এখনো সঠিক হয়নি। এখন আমার কাজ কি, এই সংকেতটা সঠিকভাবে লিখতে হবে। আমি আগেও বলছি, কিছুক্ষণ আগেও কার্বন ডাইঅক্সাইডের সংকেত সঠিকভাবে লেখা শিখালাম। এইটা এই যে সোডিয়াম সালফেট, কীভাবে সংকেত লিখবো, সোডিয়ামের যোজনী কত 1 আর সালফেটের 2, সালফেটের 2 পাবে সোডিয়াম আর এর 1 এইখানে টোটালের উপর, কিন্তু 1 সংখ্যাটা না লিখলেও হয়। এইটা হচ্ছে সোডিয়াম সালফেটের সঠিক সংকেত। আর হাইড্রোজেনের সঠিক সংকেত হচ্ছে H2। এই হচ্ছে তোমার সঠিক একটা রাসায়নিক বিক্রিয়া। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, এখান থেকে জানলাম একদম বিক্রিয়ার অন্তরের ঘটনা, ভিতরে কিভাবে তারা আয়নিত হয়ে কোন আয়নের সাথে কোন আয়ন যুক্ত হয়ে কি ধরনের যৌগ তৈরি করে এবং তার সঠিক সংকেতটা কি। এই ধারণাটা হচ্ছে অল ওভার কেমিস্ট্রির মূল ধারণা। তাহলে এইখান থেকে আমরা এই ধারণাটা স্পষ্ট পেলাম। এখন দেখো এইখানে আরেকটু বিষয় আছে। এইখানে তোমার এই বিক্রিয়াটা কিন্তু এখন ব্যালেন্স অর্থাৎ সমতাকরণ করতে হবে। তাহলে এই বিক্রিয়াটা কিভাবে সমতাকরণ করব, এটাকে সমতাকরণ করার বুদ্ধি কি, দেখি কি কি। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে যৌগটা তৈরি হয়েছে সেই যৌগ আমরা বিবেচনা করব। ইম্পর্টেন্ট যৌগ হচ্ছে এইটা সোডিয়াম সালফেট, এটাকে বলা হয় লবণ। এর সাধারণ নাম হচ্ছে ধাতব লবণ। সোডিয়াম হচ্ছে ধাতু, সালফেট মূলক। এই ধাতুর সাথে এই সালফেট মূলক যুক্ত হলে একটা লবণ তৈরি হয়, এর নাম হচ্ছে সোডিয়াম সালফেট, কিন্তু কমন নাম ধাতব লবণ বা ধাতব সালফেট আর কি, ধাতব লবণ। এখন আমি যেটা বলছিলাম যে এই বিক্রিয়ার ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সটা কিভাবে করব, এইখানে দেখো সোডিয়ামের কয়টা পরমাণু হয়েছে, 2টা, এইখানে আছে 1টা, কিন্তু এইখানে পরমাণুর সংখ্যা দিতে পারবে না। ব্যালেন্স করার সময় তোমার অণুর সংখ্যা বৃদ্ধি করতে পারবে। এইভাবে তোমরা কি করতে পারবে, ব্যালেন্স করতে পারবে। তাহলে এইখানে যদি আমরা এখন অণুর সংখ্যা বৃদ্ধি করি, তাহলে কি করব, এই সোডিয়ামকে 2 দ্বারা গুণ করি, 2 সোডিয়াম করার পর এই যে সোডিয়াম সালফেট, সালফেট একটা আছে, H2 একটাই আছে, বিক্রিয়ার ব্যালেন্স হয়ে গেল। তাহলে এই যে বিক্রিয়ার সমতাকরণ, এটাও খুব উল্লেখযোগ্য একটা বিষয়। আরেকটা বিক্রিয়া আমরা এই সাথে সমতাকরণটা করে দেখি, যেমন ম্যাগনেসিয়াম HCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন। আমি প্রথমে এইটা লিখলাম, এখন এর সঠিক সংকেতটা লিখি। এখানে তো ম্যাগনেসিয়াম সিঙ্গেল একটা মৌলিক পদার্থ, এটা HCl, এটারও সংকেতের বিবেচ্য বিষয় আছে। হাইড্রোজেনের যোজনী 1, Cl এর যোজনী 1, এই জন্য 1 1 এখানে উজ্জ্ব আছে, HCl এর সঠিক সংকেত। ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাহলে ক্লোরিন পাবে 2, আর ক্লোরিন যোজনী 1 এ পাবে, এইটা হলো 1 না লিখলেও হয়। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হাইড্রোজেনের সঠিক সংকেত H2, এটা হলো তোমার সঠিক সংকেত সহ বিক্রিয়া। এখন দেখি অণুর সংখ্যার কম বেশি আছে কিনা। ম্যাগনেসিয়াম এখানে আছে, এখানে ক্লোরিন কয়টা আছে দেখো, ক্লোরিন 2টা পরমাণু, কিন্তু এখানে আছে 1টা। তাহলে কি করব, একে আমরা 2 দ্বারা গুণ করবো, টোটাল যৌগটাকেই 2 দ্বারা গুণ করবো। তাহলে কি হলো, 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন, ক্লোরিন মেলাতে গিয়ে কি হলো, হাইড্রোজেনের সংখ্যা হয়ে গেল 2টা। তাহলে এইখানে এখন থেকে হাইড্রোজেনের ঘটনা কি, হাইড্রোজেন এখানে 2টাই আছে, সঠিক সংকেত লেখার ফলে 2টাই পাইছি। তাহলে আমার হাইড্রোজেনের বিষয়টাও গেল এবং ক্লোরিনের বিষয়টাও সলভ হলো, হয়ে গেল বিক্রিয়ার সমতাকরণ। এইভাবে তোমাদের বইয়ে যে বিক্রিয়াগুলো আছে সমতা বিধান করবে নিজস্ব বুদ্ধি দিয়ে। প্রথমে বিক্রিয়াটা লিখবে, বই বন্ধ করে, বিক্রিয়ার কি যৌগ তৈরি হচ্ছে আর ওই যৌগটা কিভাবে তৈরি হচ্ছে, যোজনী ট্রান্সফারের মাধ্যমে, এর যোজনী ওই, ওর যোজনী এই। আর তার জন্য কি দরকার, যোজনী জানার জন্য তোমাদের পারমাণবিক সংখ্যা জানা দরকার। তোমাদের আগের ভিডিওতে আছে যদিও, তাও আমি 1 মিনিট একটু ধারণাটা দিই। যেমন ম্যাগনেসিয়াম, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, এর ইলেকট্রন বিন্যাস 282, এই যে শেষ কক্ষপথে 2, এই জন্য ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে কত, 2। ক্লোরিন এর হচ্ছে 17, 287, এর শেষ কক্ষপথে 7টা, একটা গ্রহণ করে সে অষ্টক পূর্ণ করে, এই জন্য এর যোজন হচ্ছে 1। আর এর এই শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন ত্যাগ করে, এই জন্য এর হচ্ছে ম্যাগনেসিয়াম ধনাত্মক আয়ন, আর ক্লোরিন হচ্ছে এই ঋণাত্মক আয়ন গ্রহণ করার জন্য। এই ধরনের সমস্ত কিছু আমার আগের ভিডিওর যে ক্লাসটা আছে সমস্ত কিছু দেওয়া আছে পরমাণুর গঠনের উপর। তোমরা ওই ক্লাসটা এবং এই ক্লাসটা যেটা নলেজ অর্জন করতে পারলে ভবিষ্যতে কখনো রসায়নের সমস্যা হবে না। এরপর দেখা যাক কি করা যায়।
তাহলে আমরা কি জানলাম? রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক বিক্রিয়া পরমাণু, অণু এবং যৌগ বা মৌল এগুলো কিভাবে যুক্ত হয়, এর ইন্টারনাল বিষয়টা জানলাম, যে কার আধানের সাথে বিপরীত আধান আরেকজনের যুক্ত হয়ে কীভাবে যৌগ গঠিত হয় এটা জানলাম। তারপরে যৌগের সংকেত লেখা শিখলাম যোজনী বিনিময়ের মাধ্যমে। তারপরে বিক্রিয়ার সমতাকরণ শিখলাম। মোটামুটি অনেকগুলো টপিক্সই আমরা শিখে ফেললাম। এখন আরেকটা বিষয় আছে, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া। যেমন ধরো তোমার কার্বন যোগ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তারপরে তোমার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড। প্রথমে আসি এই বিক্রিয়ায়। এইখানে কি যুক্ত হয়েছে? এখানে দেখো যুক্ত হয়েছে কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করছে কি কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে সিম্পল ধারণা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া মানে কি? যখন দুইটা মৌল, তোমার দুইটা মৌল হতে পারে, আবার মৌলের সাথে একটা যৌগও হতে পারে। যেমন যৌগ কেমন? ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড, এই দুটো মিলে তৈরি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনা পাথর। এটা অবজেক্টিভে আসে, চুনা পাথরের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে দেখো দুইটা যৌগিক পদার্থ, এই দুইটা যৌগিক পদার্থ, আর এখানে দুইটাই কি মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ যুক্ত হতে পারে এবং যৌগিক পদার্থ বা যৌগও যুক্ত হতে পারে। যুক্ত হয়ে কি তৈরি করে? যখন কোনো কিছু নতুন তৈরি করে সেটা হচ্ছে সংযোজন অর্থাৎ যুক্ত বিক্রিয়া। তাহলে আশা করি সংযোজন বিক্রিয়ার ধারণা বুঝতে পারছো। সমস্ত যোগ করলেই যে বিক্রিয়াগুলো আছে সেটা প্রাথমিকভাবে সংযোজন, কিন্তু এই সংযোজনের মধ্যেও আরও কোয়ালিফিকেশন আছে। যেমন দুইটা মৌল যদি যুক্ত হয় সেটা হচ্ছে সংশ্লেষণ, আর মৌল বা যৌগ অথবা যৌগ টু যৌগ যুক্ত হলে সেটা হচ্ছে সংযোজন। এই হচ্ছে সংযোজনের ধারণা। দ্বিতীয় বিক্রিয়াটা কি আছে? এই দেখো দ্বিতীয় বিক্রিয়াটা আছে তোমাদের ক্যালসিয়াম কার্বনেট থেকে কি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ একটা যৌগ, ক্যালসিয়াম কার্বনেট তো মৌলিক পদার্থ না, একাধিক মৌলিক পদার্থ আছে, ক্যালসিয়াম কার্বন অক্সিজেন তিনটা পদার্থ আছে, তাহলে এটা যৌগিক পদার্থ। যে যৌগিক পদার্থের ধারণা কি? একটা যৌগ কি করবে? বিশ্লিষ্ট হবে। এখানে তাপ দেওয়ার প্রয়োজন হয়, এটা হচ্ছে তাপ দেওয়ার সংকেত। এই তাপ দেওয়ার ফলে কি হয়? একাধিক পদার্থে পরিণত হয়। কিসে কিসে পরিণত হচ্ছে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে বিশ্লেষণ বিক্রিয়া, বিযোজন মানে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, একটার থেকে একাধিক বিশ্লিষ্ট হচ্ছে। এটা হচ্ছে কি তোমার বিযোজন বিক্রিয়া। বুঝতে পারছো? এটা গেল তাহলে বিযোজন। এরপরে এইটা দেখো কি আছে? এইখানে আছে ম্যাগনেসিয়াম এবং HCl। HCl মানে কি? অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ম্যাগনেসিয়াম মানে ধাতু, ধাতু আর অ্যাসিডের বিক্রিয়ায় লবণ পানি তৈরি হয়, এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। লবণ এবং পানি মানে ধাতুর সাথে অ্যাসিড একটা মারাত্মক জিনিস। এই অ্যাসিড এবং ধাতু যখন বিক্রিয়া করে লবণ তৈরি করে, এই লবণ তৈরি করার জন্য এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। তাহলে আমরা কি কি বিক্রিয়া পেলাম? সংযোজন, তারপরে পেলাম বিযোজন, প্রশমন, আরেকটা আছে দহন, আরেকটা আছে প্রতিস্থাপন। এখন এই দুটো নিয়ে আলোচনা করি। দহন বিক্রিয়া, দহন মানে কি? দহন মানে দগ্ধ, অক্সিজেনের সাথে এখানে দগ্ধ। যে কোনো বিক্রিয়া অক্সিজেনের সাথে
যেটা হয় ওইটা হচ্ছে তোমার দহন বিক্রিয়া। যেমন এই কার্বন যোগ অক্সিজেন, এটাতে কার্বন ডাইঅক্সাইড, এটাও একটা সংযোজনও, যদিও এটা দহন বিক্রিয়ার মধ্যে। যদি প্রশ্ন আসে এই ধরনের একটা বিক্রিয়া, 1 নং বিক্রিয়ার ধরন উল্লেখ করব, তোমার মতবাদ ব্যাখ্যা করো, তাহলে কি ধরন, এটা সংযোজন দেবে না হচ্ছে তোমার দহন দিবে? দুইটাই লিখতে পারো। এই ধরনের ক্ষেত্রে দুইটাই লেখো। এটা সংযোজন এই হিসাবে যে দুইটা মৌলযুক্ত হয়ে একটা পদার্থ তৈরি হয়েছে, এই জন্য এটা সংযোজন। আবার এটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, জন্য এটা একটা দহন বিক্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে কি প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়াটা কেমন দেখো। এইখানে দেখো এই সালফিউরিক অ্যাসিড, এই সালফিক H2SO4, এইখান থেকে পরে যেটা তৈরি হয়েছে এই যে এইখানে, এর মধ্যে এর কি অনুপস্থিত? H2 অনুপস্থিত। মানে কার দ্বারা অনুপস্থিত হয়েছে? এটা সোডিয়ামের দ্বারা। সোডিয়াম তার মানে কি করছে? এই সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন অণুটাকে প্রতিস্থাপন করছে। এখানে এটাকে সরাই দিয়ে এই সোডিয়ামটা এখানে বসছে, বসে নাম হয়েছে কি সোডিয়াম সালফেট। এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো মৌল, কোনো যৌগ থেকে একটি মৌলকে সরিয়ে সেই স্থানে বসে নতুন যৌগ তৈরি করে, ওইটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই হলো তোমার অল ওভার তোমাদের জন্য আর কি এই কটা রাসায়নিক বিক্রিয়ার ধরন। তাহলে এই ক্লাসে মোটামুটি তোমরা সম্পূর্ণ ধারণা পেলে। আশা করি এই রাসায়নিক বিক্রিয়া নিয়ে খুব একটা সমস্যা হবে না। এরপরেও তোমরা বইয়ের অধ্যায়গুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে এর এই সাথে যে বাড়তি নলেজটুকু প্রয়োজন সেটুকু অনায়াসেই অর্জন করতে পারবে। আশা করি তোমরা এই কাজটা বাড়িতে বসে করবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে পড়াশোনা বাড়িতে বসেই করো। ধন্যবাদ।